ভোটের মাঠে এবার 4টি জোটের লড়াই। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সুবিধাজনক অবস্থায় বিএনপি। নতুনদের সঙ্গে সমঝোতায় সময় লাগতে পারে জামায়াতের। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। জামায়াত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবতা। এবার এনসিপি এলডিপিকে নিজেদের বৃত্তে নিল জামায়াত। নির্ধারিত সময়ে ভোট চাইলেন ডাক্তার শফিক। জোট গড়া নিয়ে তীব্র চাপে এনসিপি। প্রথমবারের মতো গুলশানে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উজ্জীবিত কর্মীরা, অনুপ্রেরণা ও গতিশীলতার আশা নেতাদের। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। উৎসবমুখর পরিবেশে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ফরম সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে কাল। ময়মনসিংহের হালুয়াঘাট দিয়েই ভারতে পালান হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল আলমগীর, জানালো ডিএমপি। বিচারের দাবিতে আজও ইনকিলাব মঞ্চের কর্মসূচি। উদ্বিগ্ন সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলায় ঢাকার উদ্বেগ। দিল্লির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এখন পর্যন্ত যার সমীকরণ, তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত। কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত। আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে। মাস দুয়েক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে 2 দফায় মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির। বেশ কিছু আসনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত 16টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আর অন্তত 10টি আসন নিয়ে চলছে আলোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে। ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে। অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার 3টি আসনে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে, একেবারে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে। মার্কা তো দেওয়া হবে 21 তারিখে মাত্র। তার মানে আরও বলতে পারেন 24-25 দিন। এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে। এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী দলের। তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি। এখন এই জোটের প্রার্থী বা আসন সমঝোতা আরও জটিল হলো। চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় লাগতে পারে তাদের। যেখানে যে অবস্থান সেভাবে সংখ্যা নিতে হবে। ফিক্সড একটা দলের জন্য ভাগ করে আমরা এই আলোচনা শুরু করি। আমরা 200টা আসলে জামাত থেকে যেটা শোনা যাচ্ছে করতেও পারে। জামাত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবতার নিরিখেই এটা হবে। এই দুই জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে। নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু।
এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে ৯ বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি। এর মধ্যে প্রার্থীও ঘোষণা করা হয়েছে ২৪৩ আসনে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে জামায়াতসহ সমমনা ৮ দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমও ১০ দলের এক থাকার ঘোষণা দেন তিনি। তবে ব্রিফিংয়ে এনসিপির কেউই উপস্থিত ছিলেন না। মনোনয়ন দাখিলের একদিন সময় হাতে রেখে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সহ আন্দোলনরত ৮ দল। এতে অংশ নেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, তবে এনসিপির তরফে ছিলেন না কেউ। ব্রিফিংয়ের শুরুতেই এলডিপি ও এনসিপির সাথে জোটের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান আসন বন্টনও প্রায় চূড়ান্ত। আপনারা জানেন এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। এ জোটকে দেশ গঠনের জোট আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই 10 দল। আরও অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোনো দল নেয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 মাস বাকি থাকলেও সবার জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির। ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করে। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 3 নির্বাচনের মতো ভোটাধিকার হরণের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা ও তাজনুভা সহ কয়েকজন এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। নেতারা বলছেন, জোট নিয়ে আলোচনা চলমান, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। জামাতের সঙ্গে আদর্শগত পার্থক্য নিয়ে এনসিপির সামনে কতটা এগোতে পারবে এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। নির্বাচনের প্রাথমিক পর্ব মনোনয়ন দাখিলের যখন শেষ মুহূর্ত, তখনও জোট ও আসন ভিত্তিক সমীকরণ নিয়ে চলছে হিসেব নিকেশ। নানা গুঞ্জনের মধ্যে এনসিপির সঙ্গে জোটের কথা জানিয়েছেন জামায়াতের আমির। জোট গঠনের খবরে মতবিরোধ তৈরি হয়েছে তারুণ্য নির্ভর দল এনসিপিতে। জামায়াতের সঙ্গে জোটের প্রতিক্রিয়া দেখিয়েছেন দলের অনেকেই। কেউ কেউ দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্তও নিয়েছেন। ভোটে অংশ না নিয়ে কেউ কেউ সমর্থন জানাচ্ছেন বিএনপিকে। আপত্তি জানিয়ে শনিবারই আহ্বায়ক বরাবর স্মারকলিপি দিয়েছেন 30 নেতা।
ডাক্তার তাসনিম জারাকে এনসিপির গুরুত্বপূর্ণ পদ দেয়া ছিল কিছুটা চমক। তিনি দল ছেড়েছেন, সরে দাঁড়িয়েছেন তাজনুভা জাবিনো। আরও কয়েকজন নারী সদস্য সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছেন জোট নিয়ে। অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ। আসলে জামাতের সাথে জোটটা না, জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে এটা আমি অনেকটা মনে করি যে এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপি কে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। তবে এনসিপির নেতারা বলতে চাচ্ছেন, যারা ছেড়ে যাচ্ছেন তারা নিজস্ব অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছেন। দল মতামতের ভিত্তিতেই জোটের বিষয়টি বিবেচনা করছে। আমাদের যে কারো না কারোর সাথে জোট হবে এই আলোচনাটা অনেকদিন ধরেই চলছিল এবং শেষ পর্যায়ে এসে এখানে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা তাদেরকে দল প্রার্থী করেছে। এখন তারা দলের সাথে কথা না বলে এই সিদ্ধান্ত নেওয়াটা, দলীয় সিদ্ধান্তটা না মানা, কারণ আমরা তো একটা দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আপনার মনোপুত হলো না, আপনি আসলে দল থেকে পদত্যাগ করলেন, এইটা ঠিক রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয় না এবং এটা কিছুমাত্র অসাংগঠনিকও। পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং এই বাংলাদেশে নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্য দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করব। এর আগে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট গঠন করেছিল এনসিপি। প্রশ্ন, ওই জোটের তাহলে হবে কি? বর্তমান যে অবস্থায় সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কিছু রিজার্ভেশন আছে, তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। তো যদি তারা আমাদের এই স্বতন্ত্র অবস্থানটা যে জোটের পাশাপাশি একটা নির্বাচন কেন্দ্রিক অবস্থান, এ বিষয়ে তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়, তাহলে তাদের সিদ্ধান্ত এবং আমাদের সিদ্ধান্ত আলাদা থেকেও আমরা ওই জোটে থাকতে পারি। বিশ্লেষক আসিফ শাহান জামাত এনসিপি জোট নিয়ে খুব উচ্চকোণ ধারণা দিচ্ছেন না। তার মতে আদর্শগত পার্থক্য নিয়ে এনসিপি কতটা চলতে পারবে সেটাই বড় প্রশ্ন। সময় হিসেবে এই নির্বাচনটাকে ব্যবহার করে তাদের অর্গানাইজেশনটাকে তারা দাঁড়াবেন, তারা হারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেইটা না করে তারা এই রাস্তাটা গিয়েছেন এবং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যেই দলটা তাদেরকে একটা বেটার ডিল অফার করেছে তারা সেই দলটার সাথেই গিয়ে যাচ্ছেন। সো এটাকে পরবর্তীতে ওনারা সামলাতে পারবেন কিনা বা ওই যে আদর্শিক দ্বন্দ্বের যে ব্যাপারটা যে কতখানি কাছাকাছি জামাত বা এনসিপি, সেইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এই পার্টিটার জন্য হয়ে যাবে। এনসিপি 125 আসনে প্রার্থী ঘোষণা করলেও মনোনয়ন সংগ্রহ করেছেন আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাঁকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তাঁর। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান। এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে করেছেন সংগঠিত। দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরা। নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। এই যে অফিস নিয়ে আমাদের অনেক স্মৃতি, এখান থেকে আমরা অনেকবার অ্যারেস্ট হয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এই অফিসে পাড়া দিয়েছেন, আমরা সবাই অপেক্ষামান। আমাদের দলের মধ্যে সমস্ত কিছু শৃঙ্খলা পরিপূর্ণভাবে স্থাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। যে অফিসিয়াল যে কার্যক্রম তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, সো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা সর্বোচ্চ সব দিকে তৃণমূল পর্যায়ে সকলে উজ্জীবিত রয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন তারেক রহমানের হাত ধরেই সারা দেশে বিএনপি কর্মীরা হবেন আরও অনুপ্রাণিত। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে।
কার্যালয়ে নিজ কক্ষে অনানুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির বৈঠকও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে আগামী দিনে জনপ্রত্যাশা পূরণকে গুরুত্ব দেয় দল। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে। আগামী দিনে উনি তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। কার্যালয়ে আসা ও ঢাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ঘিরে নেতাকর্মীদের ভিড় ও আগ্রহ আরও বেড়েছে। 2008 সালে নির্বাচনের পর চালু হয় বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়, যেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বেগম খালেদা জিয়া। 2014 নির্বাচনের পরের বছর 2015-তে এখানেই টানা 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে সময় জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ আসে এবং এখানেই খালেদা জিয়াকে তার ছোট ছেলের মরদেহ গ্রহণ করতে হয়। এরকম রাজনৈতিক এবং ব্যক্তিগত নানান সংকটের সাক্ষী হয়ে আছে গুলশানের এই 86 নং সড়কের বাড়িটি, যেখানে প্রথমবারের মতো এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখান থেকেই তিনি আগামী দিনে দল এবং জাতীয় নির্বাচন ঘিরে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান ভোটার হয়েছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সে ফাইল ইসিতে উত্থাপন করা হলে কমিশনাররা তাতে সই করেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এর ফলে ভোটার হিসেবে নিবন্ধিত হল তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে ছবি তোলা হয় তাদের। তারেক রহমান ও জায়মা রহমান ভোটার হয়েছেন ঢাকার 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ড থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও দাখিলের জন্য হাতে আছে আর মাত্র একদিন। তাই শেষ মুহূর্তে মনোনয়নপত্র হাতে ছোটাছুটি বেড়েছে প্রার্থীদের। নির্বাচন কমিশনের তথ্য মতে রবিবার পর্যন্ত সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 2780 জন। জমা দিয়েছেন 31 জন। 61টি দল ও স্বতন্ত্র প্রার্থীরা জমা দিচ্ছেন মনোনয়নপত্র। নিয়ম মতো 14টি বিষয়ের কাগজপত্র জমা দিতে হবে। তাই শেষ মুহূর্তে ডিসি অফিস, নির্বাচন কমিশন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিড় করছেন প্রার্থী ও সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। এর মাধ্যমে শেষ হবে বহু কাঙ্ক্ষিত এই নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ। তাই রোববার শেষ মুহূর্তে মনোনয়ন ফরম জমা ও উত্তোলনে ভীষণ ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতায়। সকাল থেকে তাই মনোনয়ন ফর্ম হাতে ভিড় করতে থাকেন প্রার্থীরা। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম তোলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। বিকেলে মনোনয়ন ফর্ম জমা দিয়ে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা প্রকাশ করেন। জনগণ এবার কোনো দল দেখে ভোট দেবে না বলেও বিশ্বাস তার। নতুন জেনারেশন এই অ্যান্ড্রয়েড যুগে তারা এই ব্যক্তি যিনি ভোটে দাঁড়াচ্ছে তাদের অতীত রেকর্ড, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বর্তমান যোগ্যতা এবং সামনে দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখেই তারা ভোট দিবে। এদিন সকাল থেকে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিতে আসেন। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা ব্যক্ত করেন তারা। জনগণকে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান। এই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। বাংলাদেশের পক্ষের শক্তি
বিগত সময় শক্তিশালী ছিল, এখনো শক্তিশালী আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আদর্শে বিশ্বাসী। আমি যদি অপকর্ম করি আমাকে যাতে জবাবদিহিতার আওতায় আসতে হয়, সেটা আইনিভাবেও এবং ব্যালটের মাধ্যমেও। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। প্রভাব খাটিয়ে যেন অন্যবারের মতো এবারের ভোটকেও কেউ কলুষিত করতে না পারে সেই দাবি জানান তারা। একটি প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে, কিন্তু জনগণকে বেছে নিতে হবে যে তাদের আপন মানুষ কারা। সোমবার মনোনয়নপত্র জমা উত্তোলন শেষে যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এরপরই 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রচার প্রচারণা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশেই দিনভর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন আসনে আজ মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার মানুষ। আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই আসনে বিপুল ভোটে জিতবেন। ইতিমধ্যে 23টি আসনে উনি বিপুল ভোটে জিতেছেন। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং দিনাজপুরে যাতে উনি নির্বাচনী প্রচার অভিযানে যাতে অংশ নিতে পারেন। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিকেলে চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আগামী নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা দীর্ঘদিন পর দেশে ফিরে এসেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এবং ওনার যে প্রত্যাশা দেশের মানুষের জন্য শান্তি, সিকিউরিটি, উন্নয়ন, এই দেশের জন্য যা যা প্রয়োজন উনি পদক্ষেপ নেবেন। রংপুরের 6টি আসনে এই পর্যন্ত 61 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে বিএনপি জাতীয় পার্টির প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন 5 জন। এছাড়া দেশের অন্যান্য আসনেও দিনভর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। এবার পুলিশও স্বীকার করল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, আসামিদের পালাতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেন ফয়সাল করিম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর। গুলি চালিয়ে দ্রুত তারা সটকে পড়েন। কোন পথ দিয়ে কোথায় যান তারা, এ নিয়ে অনুসন্ধানে নামে যমুনা নিউজ। বিজয়নগর কালভার্ট সড়ক থেকে বিভিন্ন রুটের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায়, শিল্পকলা একাডেমি হয়ে শাহবাগ দিয়ে আগারগড় দিকে যায় মোটরসাইকেল। নম্বর প্লেট ছিল ভুয়া। আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসার সামনের ম্যানহোল থেকে পাওয়া যায় ভুয়া সেই নম্বর প্লেট। মোটরসাইকেলটি উদ্ধার করা হয় পাশের একটি বাড়ির গ্যারেজ থেকে। সেখানকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে হেমায়েতপুরের দিকে যান 2 জন, যা আবার ঠিক করে দিয়েছিল ফয়সালের বাবা। জিজ্ঞাসাবাদে এমনটাই পেয়েছে পুলিশ। হেমায়েতপুর থেকে প্রাইভেট কার যোগে ফয়সাল, আলমগীর চলে যান ময়মনসিংহে। সেখানে এই পেট্রোল পাম্প থেকে তাদেরকে আরেকটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয় হালুয়াঘাট সীমান্তে।
হাদিকে গুলির 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালান হত্যাকারীরা। ঢাকা ছাড়তে লাগে তাদের 3.5 ঘন্টা। শুরু থেকে আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে সরাসরি কিছু বলছিল না পুলিশ। এ পর্যন্ত ফয়সাল আলমগীরকে পালানোর সহায়তাকারী ফয়সালের বাবা, মা, স্ত্রী সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে পুলিশ জানায় খুনিরা আসলেই পালিয়ে গেছেন ভারতে। অতিরিক্ত পুলিশ কমিশনার জানালেন আসামিদের পালাতে সহায়তাকারী 2 জনকে আটক করা হয়েছে ভারতের মেঘালয়ে। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে। এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। পুলিশ বলছে এই ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আলামত সহ ফয়সালের 3টি আইটি ফার্মের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের 218 কোটি টাকার চেকের পাতা। ফয়সালের 3টা আইটি ফার্ম আছে। ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। হত্যার মোটিভ হিসেবে পুলিশের ধারণা আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া অবস্থানে ছিলেন হাদি। এতে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত হন ওসমান হাদি। তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। আগামী 10 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যে, দ্যাট মিনস 7ই জানুয়ারি 2026-এ এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে ফের অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বেলা 2টার পর মঞ্চের নেতাকর্মীরা মোড় বন্ধ করে দেন। এর ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে আজ থেকে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আন্দোলনকারীদের অভিযোগ, হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান হয়নি কোনো অগ্রগতি। তারা বলেন ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ও বিচার দ্রুত করার আশ্বাসের পরও ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সরকার। এক্ষেত্রে বিচারের চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে উপদেষ্টা এ নিয়ে কথা বলেননি, শুধু বলেছেন এমন কাজ না করতে যাতে হাদি হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ সময় তিনি সন্ত্রাসীদের বড় দলে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বড় দলগুলোর প্রতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির নিয়মিত বৈঠক অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডেভিল হান্ট অপারেশন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিয়ে আলোচনা হয়। এই হত্যাকাণ্ডের তদন্ত ও দ্রুত বিচারের ক্ষেত্রে নানা পদক্ষেপ তুলে ধরা হয়। এরপরও ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। একদিকে আন্দোলন ও অন্যদিকে নির্বাচন, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা নিয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে কোনো কথা বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। সতর্ক থাকতে বলেন ফ্যাসিস্ট শক্তি থেকে। ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, কিন্তু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে সরকারের ভেতরেও এ নিয়ে প্রশ্ন আছে। আবার মনোনয়ন ঘিরে দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের জ্বালাও পোড়াও কর্মসূচি এতে আগুনে ঘি ঢালছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী
ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় ককটেল, 12 ড্রাম হাইড্রোজেন পারঅক্সাইড, 7 ড্রাম কেমিক্যাল ও স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল হোতা আলামিন পলাতক থাকলেও গ্রেফতার করা হয়েছে তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবার ভারতে চলমান মুসলিম ও খ্রিস্টান তথা সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালো বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মাহবুবুল আলম আরও জানিয়েছেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে। এটি নষ্ট করতে প্রতিবেশী ভারত পরিকল্পিত মিথ্যাচার করছে বলেও দাবি তার। 25 ডিসেম্বর বড়দিনে ভারতের কেরালায় গির্জায় হামলা ও খ্রিস্টানদের ওপর নির্যাতনের ঘটনা নজর কেড়েছে পুরো বিশ্বেরই। কেবল কেরালা নয়, উত্তরপ্রদেশেও বড়দিনের ছুটি বাতিল করে অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে নির্দেশনা দেয় সেখানকার সরকার। এসব নিয়ে তীব্র সমালোচনা করে মানবাধিকার কর্মীরা বলছেন, খ্রিস্টানদের কোণঠাসা করতেই এসব হচ্ছে ভারতে। এ মাসেই ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানা, বিহারে আতাহার হোসেন ও কেরালায় বাংলাদেশি সন্দেহে অপর এক যুবককে হত্যা করেছে উগ্রবাদী ভারতীয়রা। এসব ঘটনায় এবার আনুষ্ঠানিক নিন্দা জানালো বাংলাদেশ। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র সাহাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে দাবি করে এটাকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচারের চেষ্টারও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Our attention has been drawn to the recent comments made by the spokesperson of the Ministry of External Affairs of India regarding the situation of minority communities in Bangladesh. His comments do not reflect the facts. The government of Bangladesh categorically rejects any inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনে বাড়তি মাত্রা যুক্ত করেছে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ। এ নিয়ে ভারতের হাইকমিশনারকে 6 বার ও বাংলাদেশি হাইকমিশনারকে 2 বার তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা ও দিল্লি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাখণ্ডে চীনের নাগরিক আখ্যা দিয়ে এক চাকমা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতে। এমনকি অ্যাঞ্জেল চাকমা নামের ওই যুবকের হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ডাকও দিয়েছে সংগঠনটি। বর্ণবাদী এই ঘটনার প্রতিবাদে ভারত জুড়েই সোচ্চার হচ্ছেন অনেকে। 24 বছরের চাকমা শিক্ষার্থী অ্যাঞ্জেল ভাইয়ের সাথে বাজারে গিয়ে নির্মম বর্বরতার শিকার হয়েছেন। একদল মদ্যপ যুবকের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। ফলাফল 15 দিন লড়েন মৃত্যুর সাথে পাঞ্জা। 9 ডিসেম্বর উপর্যপুরীর ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অ্যাঞ্জেল চাকমা। গত শুক্রবার মৃত্যু হয় তার। অভিযোগ, তাকে চীনা ও নেপালি আখ্যা দিয়ে হামলা চালায় অপরাধীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। ये 9 तारीख के शाम की घटना थी। 9 ডিসেম্বরের ঘটনা। 2 ভাই প্রয়োজনীয় কাজে বাইরে গেলে স্থানীয় কিছু যুবক তাদের সাথে তর্কে জড়ায়। মারামারি লাগলে তাদের উপর ছুরি ও রড দিয়ে হামলা চালায় স্থানীয়রা। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। जिसमें कि बताया गया कि 1-2 चाकू से वार किए गए।
ত্রিপুরার নাগরিক ও বিএসএফ সদস্যের সন্তান অ্যাঞ্জেল চাকমার মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতে। অঞ্চলটিকে আলাদা দেশ হিসেবে গড়ে তোলার দাবি তুলেছে ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে ছাত্র সংগঠনটি। যা ঘটেছে তা নতুন নয়, এটা শুধু অ্যাঞ্জেলের মৃত্যু নয়, উত্তর পূর্ব ভারতের সবার মৃত্যু। কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, আপনারা যদি আমাদের শ্রদ্ধা, মর্যাদা এবং ভালোবাসা দিতে না পারেন তাহলে আলাদা দেশ দিন। জাতিগত সহিংসতার এই ঘটনায় ভারত জুড়েই ক্ষোভ ছড়িয়েছে। টুইট বার্তায় ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানান, দোষীদের বিচারের নিশ্চয়তা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।